কিছু কিছু বুথে সরকারি বুথ স্লিপ ছাড়া সেখানে ভোট দিতে অ্যালাউ করা হচ্ছে না। চলছে বিধানসভা নির্বাচন। আমরা এই মুহূর্তে রয়েছি আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের রবীন্দ্র ভবন। সেই রবীন্দ্র ভবনের 38 এবং 39 নম্বর বুথ, এবং সেই বুথে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু ভোটারদের যে লাইন এবং উৎসাহ, ঠিক ছবিটা কিন্তু একই রয়েছে। এখন বেলা 10টারও পেরিয়ে গেছে, ঠিক ছবিটা দেখাবো যে একই রয়েছে কিন্তু ভোটারদের মধ্যে লাইন। দুটি বুথেতেই কিন্তু একই লাইন রয়েছে, সকাল থেকে লাইন যেমন ছিল ঠিক একই রয়েছে, এবং আটাশোটো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এসআইআরের পর রাজ্যে বিধানসভা নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সকাল থেকে দেখতে পাচ্ছি ভোটাররা যেভাবে উৎসাহে ভোট দিচ্ছেন। ঠিক বেলা যত গড়াচ্ছে, গরম যত বাড়ছে, ভোটাররাও কিন্তু সেক্ষেত্রে ভোটারদের লাইনও বাড়ছে। বলছি, এসআইআরের পর ভোট দিচ্ছেন? হ্যাঁ, ভোট দিলাম। খুব ভালো লাগছে ভোট দিতে। হ্যাঁ, সেরকম আমার কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, নিরাপত্তা খুবই ভালো। কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? লাইন বেশিক্ষণ না, আমি আধ ঘন্টা হলে এসেছি মাত্র। ব্যবস্থা খুবই ভালো, আর আমার সেকেন্ড ভোট, মানে ন্যাশনালের পর এখানে স্টেটের প্রথম ভোট, তো ভালো লাগছে। ভোট দিচ্ছি, ভালো লাগছে। ব্যবস্থা ঠিকই আছে, ভালোই আছে সব কিছু। এখন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে কিন্তু ঠিক একই ছবি ধরা পড়ছে, এই যে ভোটারদের মধ্যে লাইন। ঠিক কিছুক্ষণ আগেই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্ত্রী মলয় ঘটক তিনি কিন্তু চিলিডাঙ্গা, যে আপার চিলিডাঙ্গা কারনানি স্কুল, সেই স্কুলের 76 নম্বর বুথে কিন্তু তিনি ভোট দিলেন এবং ভোট দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। এখনো পর্যন্ত আমাদের কেন্দ্রে 3 থেকে 4টে মেশিন সকাল থেকে খারাপ হয়েছে, একটা দুটো জায়গায় রিপ্লেস হয়েছে, এখনো কাজ চলছে। এছাড়াও সব থেকে বড় অভিযোগ যেটা পাওয়া যাচ্ছে যে কিছু কিছু বুথে সরকারি বুথ স্লিপ ছাড়া সেখানে ভোট দিতে অ্যালাউ করা হচ্ছে না। কিন্তু সরকারি বুথ স্লিপ 100% মানুষকে দেওয়া হয়নি। তো আমরা অভিযোগ করেছি, কারণ কোনো মানুষের ভোটার লিস্টে যদি নাম থাকে এবং তার যদি ভোটার আইডেন্টিটি থাকে তাহলে সে ভোট দিতে পারবে, এর জন্য কোনো বুথ স্লিপের দরকার হয় না। তো কিছু কিছু বুথে আবার অ্যালাউ হয়েছে, আমরা চেষ্টা করছি যাতে সব বুথে হয়। এখনো দাদা এসআর তো নাম অনেক বাদ গেছে, তাহলে এইটা নিয়ে কি বলবেন? এখন দ্বিগুণ ভোটে জিতবে। দাদা এমনি অভিযোগ হচ্ছে যে বাইরে থেকে ঢোকানো হয়েছে। আজকেও তো আমি সকালবেলাতে একটা বিহারের বাস ঢুকেছে, ফটো তুলে পাঠাবো। 5খানা ট্রেন এসছে, 5খানা স্পেশাল ট্রেন এসছে, এবং তার মধ্যে 4টে ট্রেন গুজরাট থেকে এসছে। আপনারা এই অভিযোগ করেছেন? আপনারা অভিযোগ করেছেন? অভিযোগ, কিন্তু কোনো পাড়াতেই কোনো দুষ্কৃতীকে ঢুকতে দেবে না, পাড়ার মানুষই ঢুকতে দেবে না। দাদা দুষ্কৃতীরা কোথা থেকে এসছে মনে করছেন? 5টা স্পেশাল ট্রেন এসছে, তার মধ্যে 4টে গুজরাট থেকে এসছে, একটা মধ্যপ্রদেশ থেকে এসছে। তাহলে এই ট্রেনে কি দুষ্কৃতীরা এসছে? নিশ্চয়ই, তাছাড়া এখন স্পেশাল ট্রেন কেন আসবে? এবং সব স্পেশাল ট্রেনে ফিরে যাওয়ার দিন হচ্ছে আগামীকাল সকাল 7টা। কারা এই দুষ্কৃতী এনেছে বলে মনে করছেন? গুজরাট থেকে কারা আনবে? অর্থাৎ একেবারেই দেখা যাচ্ছে যে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের যেভাবে ভোটারদের মধ্যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু এখনও রয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে। যারা ভোট দিতে আসছেন তারাও কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা থেকে তারা খুশি, এবং ভোট দিতে তারা লাইনে দাঁড়িয়েছেন। বেলা যত বাড়ছে সেই কিন্তু ভোটারদের মধ্যে উৎসাহ বাড়ছে। পশ্চিম বর্ধমান জেলায় সকাল 9টা পর্যন্ত 19.2% ভোটদান হয়েছে, অর্থাৎ একেবারেই কিন্তু ভোটদানের হার সেটাও কিন্তু ঠিক রয়েছে। এখনও পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এখন যেহেতু বেলা বাড়ছে, সেক্ষেত্রে ভোটারদের লাইন বাড়ছে কিন্তু বিভিন্ন বিধানসভায়। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রেও তো কিন্তু সব বুথেই কিন্তু দেখা যাচ্ছে ভোটারদের লাইন কিন্তু রয়েছে। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত, আর+ নিউজ। কথাই বলে বয়স কেবল সংখ্যা মাত্র। এই কথার জলজান্ত উদাহরণ কে জানেন? রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু। পশ্চিমবঙ্গ তথা দেশের বাম রাজনীতির অন্যতম মুখ প্রবীণ এই নেতা। বহু চড়াই উতরাইয়ের সাক্ষী। সময় বদলেছে রাজনৈতিক সমীকরণও, তবু নিজের বিশ্বাস, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের
পাশে থাকার যে অঙ্গীকার, সেখান থেকে কখনো সরেননি তিনি। বয়সের ভারকে উপেক্ষা করে আজও তাকে দেখা যায় সভা, মিছিলে ও কর্মীদের মাঝে। বিমান বসু দলের পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন রাজ্য সম্পাদক ও বর্তমানে বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পশ্চিমবঙ্গে 34 বছরের লাল শাসনের স্বর্ণযুগ যেমন দেখেছেন, তেমনি পালাবদলের পরবর্তী ক্ষমতাহীন সময়ে শূন্যতার কঠিন লড়াইয়েও সাক্ষী। এবার ভোটেও একইভাবে নিজের সেরাটুকু দিয়েই দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করে চলেছেন বিমান বসু, ঠিক অভিভাবকের মতো। মানুষের সমর্থন আদায় করাও সমাজ পরিবর্তনের লড়াই প্রাথমিক ধাপ হিসেবে গ্রহণ করা উচিত। ছাত্র জীবন থেকেই তার রাজনৈতিক পথ চলা শুরু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন মৌলানা আজাদ কলেজে পড়াশোনার সময় তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তবে তার আগে 1954 সালে যখন তিনি স্কুলের ছাত্র, তখনই বিধানসভার উপনির্বাচনে দলের হয়ে প্রচারে নামেন। 1957 সালে তার নাম পার্টির সদস্য পদের জন্য সুপারিশ করা হলেও বয়স 18 না হওয়ায় তা গ্রহণ করা হয়নি। ছোট থেকেই তার রাজনৈতিক সচেতনতা এবং সংগঠনের প্রতি যে টান, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। 1955 সালে বাংলা বিহার সংযুক্তিকরণের বিরুদ্ধে আন্দোলন ও 1959 সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা নেন। 1958 সালে প্রথমবার গ্রেপ্তার হন তিনি। এরপর ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে উঠে আসেন। 1970 সালে তিনি ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই এর প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন, যা তার রাজনৈতিক জীবনে এক মাইল ফলক। পরবর্তীতে তিনি সিপিএম এর সাংগঠনিক স্তরে ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। 1971 সালে পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সদস্য, 1985 সালে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 1998 সালে পলিট ব্যুরোর সদস্য হিসাবে নির্বাচিত হন। 2005 থেকে 2015 পর্যন্ত পশ্চিমবঙ্গে দলের রাজ্য সম্পাদক পদে ছিলেন তিনি। 22 এপ্রিল বুধবার লেনিনের 157তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে উপস্থিত হন বিমান বসু। তার সঙ্গে ছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী অদ্বৈত বিশ্বাস। সেখানে লেনিনের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিমানবাবু। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তার বক্তব্যে তিনি শ্রমজীবী মানুষের অধিকার ও বর্তমান সময়ে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন। তাকে এসআইআর এর বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গেল। বিজেপিকে নয়া ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধি হিসাবে বলে তোপ দাগেন তিনি। এবারকার বিধানসভা নির্বাচন অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। নয়া ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধি ভারতীয় জনতা পার্টি, তারা অঢের টাকার পাহাড় নিয়ে নির্বাচনী লড়াইতে অংশগ্রহণ করছে। তৃণমূল কংগ্রেস, তাদের যে কামানো টাকা সেটাও কম নেই। ফলে এই অবস্থার সামনে দাঁড়িয়ে রাজ্যে অনাচার, ব্যভিচার এবং নৈরাজ্য ও দুর্নীতির পাহাড়টাকে ভাঙতে, অন্যদিকে নয়া ফ্যাসিবাদী শক্তি বিজেপি, যারা মানুষে মানুষে বিরোধ বিভেদ তৈরি করেই তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করতে চায়, উভয় শক্তির বিরুদ্ধে আমাদের রায় ঘোষণা করা উচিত। আর যেখানে বসে কথা বলছি, লেনিন মূর্তির পাশে, এখানকার প্রার্থী বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অদ্বৈত বিশ্বাস, তাকে সমর্থন করার মধ্য দিয়েই এই কাজ সম্পন্ন হতে পারে। এসআইআর আগেও হয়েছে, এসআইআর হয়েছে কেউ জানতেও পারেনি, কিন্তু এবার এসআইআরে এমন অবস্থা হয়েছে যে মানুষের নাম কি করে বাদ দেওয়া যায় তার জন্য কলা কৌশল। এটা খুবই অন্যায় কাজ। এটা ভারতে স্বাধীনভাবে মত প্রকাশ করার
অধিকার হরণ করা, গণতন্ত্রের উপর আক্রমণ করা, এই কাজ যারা করেছেন তাদের জনগণের সামনে ধিক্কৃত হওয়া উচিত এবং এই ধিক্কার জানানো উচিত। এই কথা বলবো যে এসআইআর অনেক মানুষের ক্ষতি করেছে, জীবন কেড়ে নিয়েছে। কাজেই যে আমরা বারবার আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, বলেছি একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না তাদের, কিন্তু অনেক বৈধ ভোটারের নাম কাটা গেছে। যারা গতবারও ভোট দিয়েছে, 2021 সালে ভোট দিয়েছে, 2024 সালে ভোট দিয়েছে, 2002 সালে ভোট দিয়েছে, এমনও কি পাওয়া গেছে 1996 সালে ভোট দিয়েছে বৃদ্ধ মানুষ, মানে শতবর্ষ পার করেছে, তার নামও কাটা গেছে। বয়স বিমান বসুকে থামাতে পারেনি। 85 বছর পার করেও রাজনৈতিক ময়দানে বিমান বসুর উপস্থিতি মনে করিয়ে দেয় সেই পুরনো লড়াইয়ের কথা। তাই বলাই যায়, বয়সকে উপেক্ষা করেই তিনি অদম্য শক্তি নিয়ে এখনো এগিয়ে চলেছেন। তিনিও আশাবাদী, লাল ফিরবে, বাংলার হালও ফিরবে।